আপনার প্রোফাইল সভ্য সমাজে বাবা মার সামনে খোলা সত্যি দুষ্কর হয়ে যায়। জানি জীবনে প্রেম করবো না, বিয়ে করবো না, আমার আর এইসব ক্ষতি করে লাভ আছে? আপনি আপনার ফেসবুক প্রোফাইলে এমন পোশাক পরে ছবি দেন যেটা সমাজ বলে অসভ্য। কারণ আমার এই বোল্ড ইন্ডাস্ট্রিতে হতে পারে আমি ক্যামেরার সামনে সব খুলে কাজ করছি, কিন্তু আমার মনে হতো সব খোলার পরে আমার মনে হতো আমি জামা কাপড় পরে আছি। যদি দেখতে খারাপ হয় ওরা মুখে রুমাল ফেলে দেবে। ওকে আইডিয়া করে নিয়েছে যে সুচরিতা মানে ড্যাশ। এটাই কি জীবন থাকবে নাকি আপনার এরপরেও কোনো প্ল্যান আছে? এই সমাজের লোকজন যদি এইসব দেখা বন্ধ করে তবে গিয়ে আমরা ভালো কাজ পাবো। আজকে অনেক কথা শুনবেন, সমাজকে নতুন ভাবে দেখবেন। শান্তনু টেক, এখানে চেনা মুখের অচেনা কথা হয়। নমস্কার এন্ড ওয়েলকাম টু শান্তনু টেক, চেনা মুখের অচেনা কথা হয় এই থেকে। আর আজকে যে এপিসোড আপনারা দেখবেন, যে আড্ডা আপনারা দেখবেন, এটা সচরাচর কোনো বাংলা পডকাস্টে এর আগে খুঁজে পেয়েছেন বলে জানা নেই আমার। আজকে যে মানুষটা আমার সাথে আছে আপনি থাম্বনেলে দেখেছেন, আপনি এপিসোড এবার দেখবেন। তিনি গুণী মানুষ, অভিনেত্রী হতে চেয়েছিল, তিনি অভিনেত্রীও। তিনি খুব ভালো নাচ করতে পারেন, কিন্তু সময় তাকে হাতে ধরে বোল্ড ইন্ডাস্ট্রিতে নিয়ে আসে। এবার কোট আনকোট বোল্ড ইন্ডাস্ট্রি মানে কি সেটা আমি আর আপনাকে বিবরণ করে বললাম না। আজকে অনেক কথা শুনবেন, সমাজকে নতুন ভাবে দেখবেন একটা স্বপ্নকে কিভাবে তিলে তিলে শেষ করে দেওয়া হয়েছে, একটা মানুষের ইচ্ছেকে কিভাবে ঘুরিয়ে বাস্তবের সম্মুখীন করিয়ে তাকে অন্য রাস্তায় নিয়ে আসা হয়েছে। আজ আমার গেস্ট সত্যি আশ্চর্যকর এক পডকাস্টের জন্য আমার গেস্ট সুচরিতা ভট্টাচার্য। দিদি, ওয়েলকাম টু শান্তনু টেক। বোল্ড ইন্ডাস্ট্রির খুব 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 জনপ্রিয় আপনি একজন মুখ। সোশ্যাল মিডিয়ায় আপনার প্রোফাইলে স্বল্প পোশাক পরে আপনি নাচ করছেন, এই ভিডিও ভাইরাল। আপনার প্রোফাইল সভ্য সমাজে বাবা মার সামনে খোলা সত্যি দুষ্কর হয়ে যায়। আপনি আপনার ফেসবুক প্রোফাইলে এমন ছবি দেন, এমন পোশাক পরে ছবি দেন যেটা সমাজ বলে অসভ্য। কিন্তু অনেকে এটা জানে না যে আপনি সেই মেয়ে, যে মেয়ে সেক্টর 5-এ চাকরি করতে যেত। আপনি সেই মেয়ে যে মেয়ে একটা টিম চালাতো। আপনি সেই মেয়ে যে মেয়ে নাচকে স্বপ্ন করে বড় হতে চেয়েছে এবং অভিনয়কে নিজের পেশা করতে চেয়েছিল। একদম। আমি শুরু থেকে আজকে সবাইকে বলি, প্রথম জীবনটাতে আসি, আইটি হাব সেক্টর 5-এ আপনি চাকরি করতেন, সেখান থেকে অভিনয়। না, অভিনয়টা আমার ছোট থেকেই ছিল। এটা চাকরিটা তো আমি অনেক পরে, হ্যাঁ অনেক বড় হয়ে করেছি। মানে আমি 17-18 বছর বয়স থেকে টিউশনি করতাম, তারপর আস্তে আস্তে আমার দাদা চাকরি করতো টাটা ইন্ডিকম, তখন ইন্ডিকম ছিল, ইন্ডিকমে করতো। দাদার সোর্সে আমি ঢুকেছিলাম অ্যাজ এ টেলিকলার। ওকে, সেইখান থেকে আপনার টেলিকলার থেকে তারপরে আমাদের প্রমোশন হয়ে আমি টিম লিডার হলাম। ওই টিম লিডার হয়েই থেকে গেলাম, তারপরে আর কিছু হয়নি। তারও পেছনে কারণ আছে, কারণ সব জায়গাতেই সব রকম সবকিছু আছে। তো যাই হোক, আমি আমার বাউন্ডারির মধ্যে ছিলাম, আমি টিম লিডার থেকে ভালো ছিলাম। মানে আমি ভালো করে, মানে যতদিন চাকরি করেছি ভালো করেছি। বেশ। তারপর চাকরি ছেড়ে দিলেন কেন? চাকরি ছেড়ে দিলাম, ওই বিয়ে করতে হবে। আর আমার শ্বশুর বাড়ির ধারণা ছিল যে চাকরি করা মেয়েরা কোনোদিনও ঘরের বউ হতে পারে না, সংসার করতে পারে না। আপনি বিয়েটা কি দেখাশোনা করে? না 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 না, প্রেম করেই হয়েছে, কিন্তু হয় না, 2 বছরের প্রেম ছিল, বিয়েটা ছিল 6 মাসের। সে কি? হ্যাঁ, মানে বিয়ের পর কি হলো যার জন্য?
না বিয়েতে তো অনেক কিছুই হয়েছে, তবে আমি এটাই মনে করি যে সবার জন্য সবকিছু না। তো এই প্রেম বিয়েটা আমার জন্য নয়, তাই ওই চ্যাপ্টারটা ওই ক্লোজ করে দিয়েছি। মানে আমি যখন যখন যেটা বুঝি যে এটা আমার জন্য নয়, ওই লেসনটাই বাদ দিয়ে দিই আমার বই থেকে, যে যা ঝামেলা শেষ। এই হচ্ছে ব্যাপার। আর যদি বলো যে বিয়ে কেন করলাম, বিয়ে করার আমার ইচ্ছে ছিল না, কিন্তু ওই বলে না লোকজন, রিলেটিভ, হুম, মা বাবা, আহ, সবাই চায় তো সবাই মেয়ের বলছে বিয়ে বিয়ে হোক। কর বিয়ে কর। ভাই বিয়ে যখন করতেই হবে, তাহলে এবার বিয়ে করার জন্য আমরা ছোটবেলা থেকে কি শুনি, যে ছেলের নিজের বাড়ি হবে, ছেলে চাকরি করে, মা বাবার একমাত্র ছেলে। আমি এরকমটি দেখেই গেছিলাম। ও বাবারে বাবা, পরে গিয়ে বুঝলাম যে কপালে যদি সুখ থাকে, তুমি 12 জনের জয়েন্ট ফ্যামিলিতেও তুমি সুখী হবে, আর যদি তোমার কপালে সুখ না থাকে, তুমি বরকে নিয়ে আলাদা থেকেও তুমি সুখী হবে না। আর স্পেশালি যদি তোমার বর যদি এখন বর না হয়, বলদ হয়, কারণ বরকে তো বর হতে হবে না, এটাই হচ্ছে মেন ব্যাপার। এটা মানে আমার খুব এটাও জানতে ইচ্ছে করছে যে একটা আমাদের সমাজে বহু মানুষ আছেন যারা বিয়ে হয়েছে, তারপর বিচ্ছেদ হয়ে গেছে, তারপর আবারও বিয়ে করেছে এবং তারা ভালো আছে। আপনি তারপরে আর বিয়ের 2 বছর যাকে এত ভালো করে আহ, আহ, দেখে নিয়ে বিয়ে করলাম, তারই গ্যারান্টি নিতে পারলাম না সেকেন্ড জন যে তার থেকেও বড় হবে না, তার কোনো মানে আছে? এরপরে যদি আমি কোনোদিনও বিয়ের চিন্তা ভাবনা করি, আমি নিশ্চয়ই 2-3 বছর প্রেম করব না, হুম, আমি দেখাশোনা করে বিয়ে করব। তা আমি যদি 2 বছর প্রেম করে যদি আমি ভুলভাল লোককে বিয়ে করি, তাহলে আমি এক চান্সে কি করে বুঝবো যে আমি একটা রত্ন খুঁজে নিলাম? আর রত্ন তো আমি পাবো না, আমি জানি। কারণ আমি এখন যে পরিস্থিতি, মানে যে প্রফেশনে আছি, সেই প্রফেশনে দাঁড়িয়ে আমি মোটামুটি বুঝে গেছি যে বিয়ে করাই উচিত নয়। সে কি? হ্যাঁ। আপনি এই বোল্ড ইন্ডাস্ট্রিতে আসলেন কি করে? কারণ খুব মধ্যবিত্ত পরিবারের হ্যাঁ হ্যাঁ মানুষ আপনি। আমি যখন আমার বিয়ে থেকে বেরিয়ে আসার পরে আমি থিয়েটার যাত্রাই করতাম। আচ্ছা, 2019 সালে যখন নতুন নতুন সব বোল্ড অ্যাপ বেরোয়, তখন আমার কাছে প্রথম অফার এসেছিল। আচ্ছা, ঠিক আছে, যে এরকম একটা অ্যাপের কাজ। আমি বললাম অ্যাপ কি জিনিস? আমার কাছে প্রথম কথা ছিল অ্যাপ কি জিনিস। বলছে এখন তো কেউ সিনেমা হলে সিনেমা দেখে না, এখন আর সিনেমা বেরোয় না, সব সিরিজ বেরোয়। সিরিজ কি জিনিস? 2019 সালের কথা বলছি, আমার কাছে সিরিজটাও কি জিনিস আমি জানতাম না। ওকে। না এমনি এপিসোড বেরোবে সিরিয়ালের মতো। নাম খুব ভালো, তো কি করতে হবে? না অভিনয় করতে হবে। খুব ভালো, অভিনয় করব। আর কি করতে হবে? না একটু বোল্ড আছে। আলাম একটু বোল্ড মানে? না টপলেস কাজ হবে। মানে তখনকার সময় টপলেস হতো, ঠিক আছে। ওকে। আলাম আমি ক্যামেরার সামনে চুমু খেতে পারবো না, আমি টপলেস করব? আমি ক্যামেরার সামনে চুমু খাওয়ার অভিনয় দিতে পারবো না, আমি টপলেস করব? না না, আমি এ কাজ করব না বলে বন্ধ করে দিয়েছিলাম। আমাকে তারপর আর ম্যাক্স ফোনও করেনি, কিছুই না। লকডাউনের টাইমে তখন আমি নিজে থেকে ম্যাক্সকে ফোন করলাম যে তোমার ওই অ্যাপের কাজ এখনো আছে? আপনি লকডাউনে কি এমন পরিস্থিতি হলো যার জন্য আপনি আমি তো যাত্রা করতাম, হুম, লকডাউনের টাইম যাত্রা বন্ধ হয়ে গেল, মোটামুটি সবই বন্ধ হয়ে যায়। সেই সময় আমার বাবার শরীর খারাপ হয়ে যায়। মানে আমার বাবা ইলেকট্রিকের বিল জমা দিতে গিয়ে আমার বাবার হার্টের প্রবলেম হয়, আমার বাবার আচ্ছা, স্টেন বসানো আছে, ব্লকেজ ধরা পড়ে। তো সেই মুহূর্তে আমার এই ইন্ডাস্ট্রিতে জয়েন করা, কারণ আমার ওই সময় এত পরিমাণ টাকার দরকার ছিল যে টাকাটা আমি কোনোভাবেই জোগাড় করতে পারতাম না। মানে আমার কাছে এই রাস্তাটাই খোলা ছিল। মানে আমি যদি মনে করি যে না আমি লোককে দেখাবো না আমি কি করছি, আমি টাকাটা উপার্জন করব, 4 দেওয়ালের বন্ধ ঘরের মধ্যে আমি এই কীর্তি করে বেড়াবো, যেটা লোকে বলে বৃদ্ধি বা যাই হোক, তো সেটাও তো আমার কাছে অপশন ছিল না। লকডাউনে ছিল কি? ছিল না। তো আমার কাছে এটাই অপশন ছিল। তো আর এমনিতেও আমার লাইফের যে জবা খিচুড়ি অবস্থা ছিল, জানি জীবনে প্রেম করবো না, বিয়ে করবো না, আর আমার আর এইসব সতী করে লাভ আছে? সতী সেজে লাভ নেই, আপাতত নিজের বাপটাকে বাঁচাই। এই জন্যই ঢুকে গেছিলাম এই ইন্ডাস্ট্রিতে। কিন্তু আমার মনের মধ্যে একটা ছিল কি, যে একটা বিশ্বাস ছিল, একটা ভরসা ছিল যে যারা আমাকে চেনে, যারা আমাকে জানে, তারা হয়তো আমাকে সাপোর্ট করবে, আমাকে হয়তো এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। এখন ঢুকি,
কিন্তু যখন আমি বেরিয়ে আসতে চাইবো আমি বেরিয়ে আসতে পারবো, আমাকে কেউ ঠেলে ঢোকাবে না। এটা আপনি ভেবেছিলেন? এটা ভেবেছিলাম যে আমি বেরিয়ে আসবো আবার। তো বেরিয়েও এসেছিলাম। বেরিয়ে আসা যখন লকডাউন খোলে আবার যাত্রা শুরু হয়, আমি আবার যাত্রা করতে যাই। যাত্রায় সাইন করি অ্যাজ এ সেকেন্ড হিরোইন হিসেবে। হুম। রিহার্সালে গিয়ে বুঝতে পারছি যে প্রথম হিরোইন আর কাউকে আরো পোষাচ্ছে না। মানে প্রথম যে হিরোইন যে মেয়েটা আসে সে নাকি ভালো অ্যাক্টিং করতে পারে না, তাকে বার করে দিল। তারপরে আরেকজন এলো, সেও নাকি করতে পারে না, তাকে বার করে দিল। তারপর যিনি ডিরেক্টর অজয় মন্ডল, উনি আমাকে বলেন তুমি প্রথম নায়িকাটা করো। ওকে। সিরিয়াল হয়ে যাওয়ার পরে, শো করতে যাওয়ার পরে তারপর অজয় মন্ডল বললেন যে উনি নাকি যাকে ওনার প্রজেক্ট বানায় উনি নাকি তার সাথে একটা রাত কাটান। সেটাই আমি রাজি হইনি বলে, যেখানে আমার আগে যাই করতাম তাই ভালো লাগতো, তারপর থেকে আমি যাই করি তাই অখাদ্য লাগতো না করে দেওয়ার পর থেকে। আর একদিন এরকমও হয়েছে, যখন 10 নম্বর শো করতে যাই, সেদিন শো করে আসার পর ওই অজয় মন্ডলী আমার করতে আসার চেষ্টা করে। হ্যাঁ? হ্যাঁ, কারণ আমার ভিডিও দেখেছে না, আমি এরকম ভিডিও বানাই মানে আমি যার তার সাথে শুয়ে পড়তে পারি। তখন আমাকে খুব বাজে একটা গালাগালি দিয়েছিল, দিয়ে আমায় বলেছিল যে সত্যি ছিস। তখন আমি ফোন নিয়ে ওয়াশরুম যাই, আমার যাত্রা দলের মালিককে ফোন করি, উনি আসেন, ওনাকে নিয়ে যান। পরের দিন আমি ভোরবেলা ট্রেন ধরে বাড়ি চলে আসি। তারপর আবার ইন্ডাস্ট্রিতে ঢুকে যাই। কারণ আমার এই বোল্ড ইন্ডাস্ট্রিতে হতে পারে আমি ক্যামেরার সামনে সব খুলে কাজ করছি, কিন্তু আমার মনে হতো সব খোলার পরে আমার মনে হতো আমি জামা কাপড় পরে আছি। ওরা এতটা সম্মান দিত। দিদি, আপনি তো সিরিয়াল তো অভিনয় করেছেন। না, সিরিয়াল আমি জীবনে করিনি। সিরিয়ালে প্রথমে ওই সিরিয়ালের কথা আর বলো নে, সুমিত গাঙ্গুলির ডায়নামিক প্রোডাকশন, ওখানে আমি যাই। ওখান থেকে ওনারা নাকি কাজ দেবেন, ঠিক আছে, পোর্টফোলিও হয়। সে কি পোর্টফোলিও, আমার যে ভাই এসছে সে ভাইও গেছিলেন। এই ভাই তো তাও দিয়েছে 7,000 না 8,000 টাকা দিয়েছে, দিয়ে বলদ সেজে এসছে। আমি তো টাকার গল্প, আমি যেখানে টাকার গল্প শুনি সেখান থেকে সরে যাই। মোটামুটি টাকা মানেই গল্প, আমার টাকা ইনকাম করার জন্য কাজে নেমেছি ভাই, টাকা দিয়ে কাজ করবে। টাকা যদি থাকতো তাহলে তো কাজ করতাম কেন? আমার কাছে এটাই কথা ভাই, টাকার জন্য কাজ করতে এসেছি, টাকা দেবো কেন আমি? আর তুমি আমাকে বলছো যে তুমি প্রোফাইল, তোমার তো প্রোফাইলই নেই। আরে কাজ দেবে, কাজ করব, তবে না প্রোফাইল হবে। এমনি এমনি ঘরে বসে বসে প্রোফাইল হয়ে যায়? এই যে এখন আমাকে বেশিরভাগ সময় লোকে যেটা বলে, তুমি তোমার কোনো অ্যাক্টিং এর ভিডিও পাঠাও। আমি অ্যাক্টিং এর কি ভিডিও পাঠাবো? থিয়েটার যেগুলো আগেও করেছি, মনে করো থিয়েটার করেছি, যাত্রা করেছি, সেগুলো ভিডিও হতো না। আমি এখন ভিডিও কি পাঠাবো অ্যাক্টিং এর? অ্যাক্টিং দেখতে গেলে হয় তোমাকে আমার অডিশন নিতে হবে, কারেক্ট, হয় অডিশন নিতে হবে, নাহলে তোমাকে আমাকে একটা আধা ঘন্টার যদি গল্প থাকে সেখানে 5 মিনিটের একটা ক্যারেক্টার দিতে হবে, তবে গিয়ে তুমি বুঝবে। কিন্তু না, ওই 5 মিনিটের ক্যারেক্টারটা নেওয়ার জন্য আমাকে ডিরেক্টর, প্রোডিউসার, প্রোগ্রামার, রাইটার সবার সাথে। মানে এরকম অফার এসছে? আমি তোমায় এরকমও বলে দিচ্ছি, আমি একজন অনেক বড় ডিরেক্টর প্রোডিউসারের সাথে কাজ করতে গেছিলাম, সিনেমার কাজ, বড় পর্দার কাজ, যেখানে আমি নায়িকার বোন হয়েছি, না বন্ধু হয়েছি, সরি, নায়িকার বন্ধু হয়েছি। ওকে। আমি ওখানে গিয়ে বুঝলাম, ওখানে যে কটা মেয়ে গেছিল, একটা মেয়েরও কোনো নিজের প্রাইভেট রুম ছিল না। তাহলে তারা সকালে যদি ডিরেক্টরের সাথে থাকে, সন্ধ্যাবেলা প্রোডিউসারের সাথে থাকবে, রাত্রেবেলা হিরোর সাথে থাকবে। তাদের পার্সোনাল রুম ছিল না। মাই গুডনেস। মানে আমার মনে হয় যে এরা ওই রেড লাইট এরিয়াতে যারা থাকে তারাও বোধহয় এত নোংরা আলোচনা করে না যত নোংরা আলোচনা এরা করে। আমি অনেক বড় উঁচু মাপের সেলিব্রিটি ডিরেক্টর প্রোডিউসারের কথা বলছি, যারা বড় বড় কাজ করে। তারা এখনো করছে? হ্যাঁ, এখনো করছে, করবে না কেন? আরে এরাই তো করবে, আর আমরা থোড়ি না করব। আপনার প্রত্যেকটা কথায় তাদের প্রতি আপনার মনে যে কতটা অসম্মান জন্মেছে। অসম্মান মানে আমার সব থেকে একটা জিনিস
লজ্জা লাগে, তোরা সম্মান দিতে জানিস না আমি জানি, কিন্তু যদি কেউ তোকে সম্মান দিচ্ছে সেটা নে। এরা সম্মান নিতেও জানে না। যারা সম্মান নিতে জানে না তাদের কাছ থেকে আমি সম্মান কি করে আশা করি? তুমি ধরো আমাকে একদম নোংরা চোখে দেখছো, আমি যদি তোমাকে কনস্ট্যান্ট সম্মান দিতে থাকি, তোমার চিন্তাধারা নজরধারা একটু হলেও চেঞ্জ হবে? সত্যি এটা তো চেঞ্জ তাই। হবে না। যদি দেখতে খারাপ হয় ওরা মুখে রুমাল ফেলে দেবে। দিদি মানে এই যে আপনি কথাগুলো বলছেন, আপনিও কি এই এ, জায়গাতে আপনিও মানে হেনস্থা হয়েছেন বা ওরে বাবারে, আমি এমনি এমনি বলি ভাই ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। আজকে আমি কেন পালিয়েছি এই ইন্ডাস্ট্রি থেকে, কেন আমি দূরে দূরে পালাই? কেউ আমাকে কাজের যদি কোনো অফার দেয় আমি আগে জিজ্ঞাসা করি কোনো কম্প্রোমাইজ আছে? ওখানে গিয়ে আটকে যায়। আমি আমার যদি ফেসবুক আর ইনস্টাগ্রামটা খুলে তোমাকে যদি আমি শুধু মেসেজ বক্সটা খুলে দিই আর তুমি যদি দেখো, শুধু এইটুকুনি দেখবে কত উঁচু মাপের সেলিব্রিটি আমায় মেসেজ করেছে। তাদের দাবি কি? আমাকে নিয়ে কাজ করবে, কাজ আদৌ করবে কিনা জানি না, মজা নেবে। আমার ভিডিও দেখে সব মাথায় উঠে গেছে, বুঝলে কিনা? দিদি যখন আপনি এই প্রফেশনে আসলেন, নিজের মধ্যে তো এটা একটা মানে এই ডিসিশনটা নেওয়াটাই তো নিশ্চয়ই আপনার সাথে আপনার নিজের লড়াই ছিল। সেই সময় কোনো কিছু দেখবে একটা মানুষ যখন, আমি জানি যে ভাই মোটটা আমি পারবো না, কারণ এখনকার যা বাজার, আমি বিষও ভালো পাবো কিনা আমি তার কোনো গ্যারেন্টি নেই। সে বিষও ভেজাল থাকতে পারে, হয়তো খেলো মরলাম না, 3 দিন 4 দিন হসপিটাল থাকলাম, আরো টাকা চলে গেল, সুস্থ হয়ে বাড়ি চলে এলাম। মরবো যে তারও কোনো গ্যারেন্টি নেই। তো আমাদের যখন বাঁচতেই হবে, তো বাঁচার জন্য যেটা মেন দরকার সেটা হচ্ছে টাকা। ঠিক। আর তুমি যদি টাকা কামাও, তোমার পকেটে যদি টাকা থাকে তোমার, আর সব থেকে বড় কথা যেটা আমি দেখে এসেছি, ইন্ডাস্ট্রি খুব শো অফে চলে। তোমার কাছে ট্যালেন্টেড নাই, কিন্তু তুমি গলায় মোটামুটি একটা সোনার চেন, হাতে সোনা, গোটা হাতে সোনা, মানে মোটামুটি তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোটিপতি, ব্যাস তুমি হিরো। আর তোমার পাশে যদি একটা ছেলে থাকে, ধরো একটা রিক্সাওয়ালার ছেলে, তার মধ্যে হয়তো ট্যালেন্ট আছে, সে জিরো। মানে অভিনয় লাইনটাও আমার জন্য না, আমি ভুল চুজ করে ফেলেছি। এখন এবার আমাকে কি করতে হবে? এবার আমাকে শুধু পয়সা ইনকাম করতে হবে, যাতে আমি ইন ফিউচার একটা বিজনেস, ছোটখাটো বিজনেস করে বাকি লাইফটা যাতে শান্তিতে নিজের মতন করে যাতে শান্তিতে আমি কাটাতে পারি। এখন সেইটাই করছি। এখন নিজের অ্যাপ খুলে নিয়েছি, লাইভ স্ট্রিম করি। এই যে তুমি বললে না যে তোমার এই চিন্তাধারা কেন, আমি যখন লাইভে বসি তখন যদি 100টা পুরুষ মানুষ আমার সাথে কথা বলতে আসে, যার মধ্যে 99 পুরুষ মানুষ থাকে বিবাহিত, আমি লোকের বরদেরকে নিয়ে ভালো আছি, আমি নিজের বর কেন রাখতে যাব? দিদি এই যে আপনি যখন বোল্ড ইন্ডাস্ট্রিতে গেলেন, যেভাবে আপনাকে দেখছে, এটা আপনার ফ্যামিলি বা আপনার আত্মীয় স্বজন তাদের রিয়াকশন কি ছিল? প্রথম কথা হচ্ছে আমার ফ্যামিলি বা আত্মীয় স্বজন, দেখো আমি যদি 2022 সালে স্মার্টফোন ইউজ করি আর ইনস্টাগ্রাম তখন যদি আমি ব্যবহার করি, তাহলে আমার মা বাবা বুঝে নাও আরো কয়রকম। তারা তো ফিল্ম কি জিনিস সেটাই জানে না, হয়তো জানে কিন্তু চোখেই দেখেনি। আর আমার বাড়ির রিলেটিভরা যারা আছে তারা কেউ দেখেও না, তাদের অত খেয়ে বসে কাজ নেই। যারা মানে আমার রিলেটিভ বলো বা আমার বাড়ির লোক বলো, তারা মোটামুটি এইসব জিনিস ফলো করে না। হ্যাঁ, তবে হ্যাঁ কান ঘুষে অনেক কথাই আসে, কিন্তু সবাই জানে আমি কেন এসেছি। মানে মোটামুটি মনে করো আমার মা বাবা আমার রিলেটিভ, মানে যতজন রিলেটিভ এখন আমাদের সাথে আর কি যোগাযোগ রেখেছে, মানে আমার মাসিরা, মামারা, আমার জাতুতো দিদিরা, তাদের কাছে মোটামুটি আমার মতন মেয়ে হয় না। মানে তারা ভাবে বোধহয় আমি তাদের জন্য সবকিছু স্যাক্রিফাইস করে দিলাম। মানে আমার মা এই ভেবে কষ্ট হয় যে আমার মেয়েটা আমাদের জন্য জীবনে আর কিছু পেলো না, কিন্তু আমার মা বাবাকে আমি এটা বুঝে উঠতে পারি না গো, না গো আমার জীবনে নেই ওইসব কিছু, তাই আমি নেমেছি। সেই মুহূর্তে আমার যদি কোনো বয়ফ্রেন্ড থাকতো বা হাজবেন্ড থাকতো, আমি কি থোড়ি ইন্ডাস্ট্রিতে নামতাম? নামতাম না। ঠিক। মানে একটা কথা শোনা যায় আর কি, যে আপনাকে এই বোল্ড প্রফেশনে দেখে আপনার নাকি যেখানে আপনি থাকতেন সেই জায়গাও নাকি চেঞ্জ করতে হয়েছে। হ্যাঁ, আমার দাদার বন্ধু বলবো না, মানে হয় না অনেক সময় পার্টি অফিসে, মানে এলাকার ছেলের সাথে ওনার জান পরিচয়, দাদা দাদা এরকম হয়। তো আমি যখন অফিস করতাম তখন থেকেই
ওই পার্টি অফিসের ওই লোকটার আমার উপরে একটু নজর ছিল, অনেক রকম মানে দাদার বন্ধু হিসেবে অনেক রকম ভাবে লাইন মারার চেষ্টা করেছে, কিন্তু আমি পাত্তা দিইনি। আর পাত্তা দিইনি এমন নয় যে ওকে সুন্দর স্মার্ট দেখতে হলে পাত্তা দিতাম, বা ওকে দেখতে খারাপ বলে পাত্তা দিইনি, তা না। ওকে আমি পাত্তা দিইনি মেনলি এই কারণে, কারণ লোকটা প্রথমত বিবাহিত ছিল, আর দ্বিতীয়ত ওর স্বভাব চরিত্র একদম ভালো ছিল না। ওকে মানে ওকে দাদা কেন, ওকে বন্ধু হিসেবেও পাশে নিয়ে রাখা যেত না। ওকে ঠিক আছে, তো এটা আমার ধারণা যে জিনিসটা ওই করেছে, কিন্তু তবুও ভাবছি। কিন্তু আমার যেটা মনে হয়েছিল যে পার্টি অফিস থেকে লোকেরা বলেছিল যে এই কাজ করছে, এখানে ওদেরকে এই পাড়ায় রাখা যাবে না। তো তখন আমার বাড়িওয়ালা আমাদের আসে, কিন্তু বাড়িওয়ালা তো জানে পুরো ব্যাপারটা। তো বাড়িওয়ালা তখনই বলে যে আপনাদেরকে এখনই উঠে যেতে বলছি না, 3 মাসের টাইম দিচ্ছি, 3 মাসের মধ্যে আপনারা ঘর থেকে চলে যান। তারপরে 1-1.5 বছর পর যখন মোটামুটি দেখলাম যে হ্যাঁ আমি একটা 2 BHK ঘর নিয়ে নিতে পারবো এখানে। আর টালিগঞ্জ এরিয়ায় যেটা আমি দেখলাম যে এখানে লোকের অত মাথা ব্যথা নেই। মানে মাথা ব্যথা নেই মানে তুমি যদি যেখানে আছো সেখানে তুমি যদি ভদ্রভাবে থাকো তাহলে তুমি থাকতে পারবে। তোমার প্রফেশন নিয়ে বা তোমার কাজকর্ম নিয়ে তুমি এই কাজ করো বলে তোমার ওইসব কোনো প্রবলেমটা নেই, মানে একটা রেস্ট্রিকশন ব্যাপারটা অতটা নেই। তো এখানে যখন আমি ওরকম একটা ঘর পেলাম, আর আমার বাড়িওয়ালাকে বলাই ছিল যে দেখুন আমার প্রফেশন হয়তো এটা, কিন্তু আমার ফ্যামিলি এসে থাকবে। ওকে তো বাড়িওয়ালা শুধু আমাকে দেখে দিয়েছিল ঘর। তো বাড়িওয়ালা বলছে তোমার ফ্যামিলি এসে থাকবে তো আরোই ভালো, আমি তো ফ্যামিলি দেবো বলেছিলাম। খুব ভালো, তাহলে সেইভাবে মা বাবাকে ওখান থেকে আবার তুলে নিয়ে এখানে চলে এলাম। এখন মা বাবা আমি সবাই একসাথে থাকি। ওই ঘরের এগ্রিমেন্ট শেষ হয়ে গেছে, এই বাড়িওয়ালাই আবার আরেকটা ঘর ঠিক করে দিয়েছে, ওইখানে গিয়ে আছি। এখন তো মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে, ভগবানের দয়ায় সব ঠিকঠাক চলছে। আর এই সমস্ত হচ্ছে কিছু ব্যাপার। করেছে ওই আপনার বর্তমান যে প্রফেশন? আমি তো ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছি প্রায় 3-3.5 বছর হয়ে গেল। আচ্ছা, বোল্ড প্রফেশন। হ্যাঁ, বোল্ড প্রফেশন। তো বোল্ড বলতে এখন যে বোল্ড চলছে যে শাড়ি ভিডিও, নরমালি ফটোশুট, এই সবই করছি আমি। ইন্ডাস্ট্রি নরমালি এই বোল্ড ইন্ডাস্ট্রি যেটা তোমরা বলো ইন্ডাস্ট্রি, ওটা ছেড়ে দিয়েছি। আপনার ফ্যামিলি এখন টাচউড আপনি যেভাবে রয়েছেন ভালো রয়েছেন। বেসিক্যালি আপনার কথা শুনে আমার মনে হলো যে সময় এবং প্লাস ফ্যামিলিকে সাপোর্ট করার জন্যই আপনার তৎক্ষণাৎ অর্থের প্রয়োজনে আপনি এখানে আসেন। কি এমন হয়েছিল যেটা যার জন্য বিপুল অর্থ প্রয়োজন হয় এবং আপনি এই রাস্তাটাই দেখেন যেখান থেকে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন কম সময়? যখন 2020 সালে লকডাউনটা পড়ে মার্চের দিকে, মোটামুটি ফেব্রুয়ারি মাস থেকে হাওয়া আসা শুরু হয়ে গেছিল লকডাউনের। ঠিক আছে, তো এবার আস্তে আস্তে আমাদের শো বন্ধ হয়ে আসে। মানে আমাদের তো যাত্রায় বাইরে বাইরে শো করতে যেতে হতো, শোটা বন্ধ হয়ে আসে। তো বন্ধ হয়ে আসার পর পুরোপুরি বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে গিয়ে বাড়িতে বসে থাকি। এবার লকডাউনে আমাদের গরিব, মানে আমরা এত গরিবই দেখে এসেছি যে আমাদের কাছে কোনো গরিব জিনিসটা কোনো ম্যাটার করে না ভাই, আমরা চলতে পারি। বাবা একদিন ইলেকট্রিকের বিল জমা দিতে গেল শ্যামবাজারে। আচ্ছা। জমা দিতে যাওয়ার পর বাবা মানে বাসে যেতে বাবার শরীরটা খুব খারাপ লাগছিল, মানে গোটা শরীর কাঁপছিল, দদ করে ঘামছিল। বাবা ওই মুহূর্তে বাস থেকে নেমে বলে টালা ব্রিজের কাছে। নেমে যাওয়ার পরই বাবার নাকি এত শরীর খারাপ হয় যে ফুটপাতে বসে পড়ে রাস্তায়, মানে বুকে হাত দিয়ে প্রায় শুয়ে পড়ার মতন অবস্থা। তো বাবা যখন ফোন করে বাড়িতে, আমি সঙ্গে সঙ্গে দাদাকে পাঠাই। দাদা বলে আমি যাবো কি করে, এলাম 34C বাসে করে, টিকিট কাটতে হবে না, ব্যাটা ছেলে মানুষ, টুক করে উঠবি, টিকিট কাটতে হবে না, মুখ চেনা, নেমে যাবি, কোনো ব্যাপার হবে না। তো দাদা গেল, যাওয়ার পরে তো দেখছে বাবা পড়ে আছে রাস্তায়, কেউ হেল্প করার নেই, কেউ আসছেও না, স্বাভাবিক ব্যাপার, কেউ আসবে। আমি যদি ওখানে থাকতাম, আমি যদি দেখতাম কারোর বাবা ছেলে আছে, আমিও হয়তো তাকে ছুতাম না। আমি ভাবতাম কি দেবা আমার করোনা হয়ে যাবে। তো আমি কাউকে দোষ দিতে পারবো না ভাই, সিচুয়েশনটাই খারাপ, সময়টাই খারাপ। তো দাদা ওখান থেকে হসপিটাল গেছে, ওখান থেকে স্ট্রেচার নিয়ে এসছে, বাবাকে একা তুলেছে, তুলে একা ঠেলতে ঠেলতে নিয়ে গেছে। আর সেই মুহূর্তে লকডাউন, সরকারি হসপিটালের দিকে যা টেস্ট দিচ্ছে সব বাইরে। এক একটা টেস্ট 1300, 1400, 1700, 2100, 400, 500, 300 তো খুব কম টেস্ট। ওটাও একবার দুবারই করতে হচ্ছে, বেশি টেস্ট ওই রকম। আর এভরিডে টেস্ট হচ্ছে, এভরিডে। শুধু অপারেশনটাই ফ্রিতে হয়। আর আয়া লকডাউনের টাইমে নিচ্ছে দুপুরে 500, রাতে 500। সেই টাকা জোগাড় হবে কি করে?
তো যেহেতু আমার কাছে অনেক আগে অফার এসেছিল, আমাকে ম্যাক্স বলেছিল এরকম অ্যাপের কাজ, তো আমি প্রথম বাড়িতে এসেছি, এসে মাকে বললাম, মা হয়তো বুঝতে পারেনি, বা মা আমাকে একটা কথাই বললো, তুই যেটা ভালো বুঝিস কর, আমার মাথা কিছু কাজ করছে না। তখন আমি ফোন করলাম, ফোন করার পর সঙ্গে সঙ্গে ওরা ইনস্ট্যান্ট 30,000 টাকা আমাকে পাঠিয়ে দিল। সেটা আপনার কাছে অনেক মূল্যবান। অনেক মানে আমার মনে হচ্ছে আমি আম্বানি, 30,000 টাকা চলে এসছে মানে আমি আম্বানি। সেই মুহূর্তে আমাকে এমনও নয় যে টাকা পাঠিয়ে পরের দিন থেকেই শুটে ডেকেছে, আমাকে বলেছিল তার পরের হপ্তাহ থেকে কাজ করেন। আমার কাছে 5 দিন টাইম ছিল। আমি ওই টাকা দিয়ে মোটামুটি দাদাই থাকতো, সারাদিন থাকতো, আমি দুপুরবেলা শুধু যেতাম, দাদা ওই সময় বাড়িতে, আমি যখন যেতাম দুপুরবেলা, দাদা ওই সময় এসে খাওয়া দাওয়া করতো, স্নান টান করতো, করে আবার চলে যেত, দাদা হসপিটালেই থাকতো। তো আমি 5 দিন ওই রকমই করেছি, দুপুরটুকু গেছি, দাদা বাড়িতে এসছে, তারপর থেকে আমি তো বাইরেই ছিলাম। বাইরে বলতো ওই যেখানে কাজ হতো সেখানেই থাকতাম, কারণ লকডাউনে অত যাতায়াত করতেন না, হতো না, করা যেত না। আর আমাদেরকে লকডাউনের সময় যে গাড়ি করে নিয়ে যেত, ওটা গাড়ির সামনে প্রেস লেখা থাকতো, যাতে পুলিশ না ধরে প্রেস। এই হচ্ছে ব্যাপার। ওই তখন করলাম, তারপরে ছেড়ে দিয়েছিলাম, ছেড়ে দিয়েই তো যাত্রায় ঢুকলাম। যাত্রায় ঢোকার পরে তো যাত্রাও, তখন আমি বুঝলাম যে ভাই লোকে আমাকে আর ভালো চোখে দেখবে না, আমাকে লোক ভালো চোখে দেখবে না, আর আমার ভালো সাজার তো কোনো দরকারও নেই। আপনার এই ইন্ডাস্ট্রিতে সবসময় সিনেমা সিরিয়ালের কথা বলছেন, হ্যাঁ। সেখানে সমস্ত অ্যাক্টর অ্যাক্ট্রেসদের শুনেছি তারা বলে যে তাদের প্রফেশনে কোনো বন্ধু হয় না। হ্যাঁ। আপনিও একটা ইন্ডাস্ট্রির মানুষ, হ্যাঁ। বোল্ড ইন্ডাস্ট্রি, হুম। সেই ইন্ডাস্ট্রিতে কি সত্যি বন্ধু বান্ধব পাওয়া যায়? না, কোনোদিনও হয় না। ইন্ডাস্ট্রির একটা মেয়ে বন্ধু হবে, আগে জেলাস ফিল আসবে। ও মুখে বন্ধু, মুখে মিষ্টি কথা, ভেতর ভেতর সবাই চায় ও উঁচু হয়ে যাচ্ছে, আমি কেন হলাম না, ও উঁচু। কিন্তু এটা খারাপ জিনিস নয়, কারণ আমি একটা মনে করি যেখানে আমরা এক জায়গায় আছি সবার মধ্যে একটা কম্পিটিশন মার্কেট চলছে, Correct. এটা স্বাভাবিক ব্যাপার, এটা খারাপই জিনিস নয়। তবে এইটুকুনি বলতে পারি, কেউ কারো খারাপ চায় না। আপনার খারাপ লাগে না যখন আপনাকে কেউ অ্যাড্রেস করে, নিশ্চয়ই করে, যে স্বল্প পোশাক পরে থাকেন, বা আপনার ভিডিও দেখে আপনাকে জাজ করে, বা ধরুন আপনি যে এলাকাতে থাকেন, যাদের সাথে বড় হয়েছে, যারা দেখেছেন, তারা তো এখন আপনার সোশ্যাল মিডিয়া দেখেই মানুষকে বেশি জাজ করে। সেই সোশ্যাল মিডিয়াতে যখন আপনি এই ধরনের আপনার শৈল্পিক নিদর্শন দেখান, তখন আপনার মানে তাদের কথা শুনে আপনার খারাপ লাগে না? না, প্রথম কথা হচ্ছে যারা আমাকে জ্ঞান বা ভাষণ দিতে আসে তাদের মাথায় চাঁটি মেরে উল্টে আমি বুঝিয়ে দিই, প্রথম কথা। কারণ আমার কাছে স্পষ্ট কথা হচ্ছে, আজকে আমার ফেসবুক অ্যাকাউন্টটা আজকের নয়, ফেসবুকটা আমার অফিস টাইম থেকে, আচ্ছা, প্রায় অনেক আগে থেকে অফিস থেকে খুলে দিয়েছিল। ওই জন্য আমার ফেসবুকে দেখবে এখনো লেখা আছে সুচরিতা ভাডুরী লাইন্স। ইনস্টাগ্রামটা ওর সাথে অ্যাড হয়ে গিয়ে সুচরিতা ভাডুরী লাইন্স হয়ে গেছে। আমি বলছি না আমি কিছু জানি না করতে, আমি কিছু পারি না, আমি কিছু খুলতে হয় খুলে দিয়েছি, এই হচ্ছে ব্যাপার। তো যখন আমি, শুধু তাই নয়, আমি আরো বলছি, আমি যখন এই বোল্ড ইন্ডাস্ট্রিতেও আসার পরেও আমি একটা জিনিস মনে করতাম যে আমি যা করছি একটা আলাদা সাইডে করছি, সোশ্যাল মিডিয়াতে আমি এইসব কিছু করব না, সোশ্যাল মিডিয়ায় আমি ভালোভাবে থাকবো। প্রথমে গানের ভিডিও, ভালো ভালো নাচের ভিডিও, ভালো ভালো ফটোশুট, কোনো খারাপ কিছু না, কোনো খারাপ কিছু পোস্টও করতাম না। আমার ইনস্টাগ্রাম ফেসবুকে রিচ আর আপ হতো না, সবাই দেখি পয়সা কামাচ্ছে, আমার দেখি রিনা ফেসবুক আর ইনস্টাগ্রাম কিছু হচ্ছেই নেই, ফলোয়ার্সই বাড়ে নে, লোকের ফলোয়ার্স বাড়ে, আমার দেখি ফলোয়ার্স কমে যাচ্ছে আস্তে 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 আস্তে। তখন আমাকে একজন বলল, মানে আমারই একজন বন্ধু বান্ধব, যে তোমাকে লোকে জানে তুমি ড্যাশ, তোমার সত্যি লোকে তোমার থরি ফলো করবে, তুই একদিন একটা পোস্ট ডাল, হিলিয়ে দে, দেখ তারপর কিরকম জলওয়া হয়। একটা রিল ঢেলেছিলাম ভাই, একটা রিল ঢেলেছিলাম, সিভলেস জামা পরে, ক্লিভেজ বার করা, একটু ভালগার পোজে এক্সপ্রেশন দিয়ে রিল ছেড়ে দিয়েছি। ভগবান, 1.2 মিলিয়ন ভিউজ, 65K লাইক, 65K লাইক, একদিনে 1000 করে ফলোয়ার্স বেড়ে যাচ্ছে। উরি বাবারে বাবা, কত ফলোয়ার্স। বুঝে গেলাম যে লোকে আইডিয়া করে নিয়েছে যে সুচরিতা মানে
ড্যাশ। এবার সুচরিতা ভালো গানের ভিডিও বানাক, ভালো নাচের ভিডিও বানাক, কি ভালো রান্নার ভিডিও বানাক, লোকে কিন্তু ওটাই খুঁজবে। ওটা খুঁজে পাবে না, স্কিপ করে বেরিয়ে যাবে। এবার আমাকে তো লাইফে এগোতে হবে। আর সব থেকে বড় কথা, আমি সোশ্যাল মিডিয়া আর ফেসবুক ইনস্টাগ্রামে আমি যদি ওইসব না ছেড়ে যদি আমি ভালো জিনিসই ছাড়ি, কি লাভ হবে? আমার ফিউচার হবে? আমার কি লাভটা হবে আমাকে বলে দিন। আর এই যে লোকে বলে না যে আজকালকার বাচ্চাদের হাতে ফোন দেওয়া যাচ্ছে না, আমি তাদেরকে বলি বাচ্চাদের হাতে ফোন দেওয়ার জিনিস নয়, সোশ্যাল মিডিয়া বাচ্চাদের ইউজ করার জিনিস নয়। বাচ্চারা কোনোদিনও মা বাবার কথা শোনে না, বাচ্চারা মা বাবাকে ফলো করে। মা বাবা যদি বাচ্চাদের সামনে দেখে বই পড়ছে, বাচ্চারাও সেটাই করবে। আর বাচ্চারা যদি দেখে মা বাবাকে সোশ্যাল মিডিয়া ঘাঁটতে, বাচ্চারাও সেটাই করবে। যখন তুমি সোশ্যাল মিডিয়াতে এগুলো দিচ্ছ, তুমি তো সোশ্যালি বাইরে বেরোচ্ছ, কখনো কোনো রকম কি কোনো? আমি বাইরেই বেরোই না। সে কি? আমি এমন একটা মেয়ে যে 365 দিন একটা রুমের মধ্যে থেকে যেতে পারবো। আমার বাইরে বেরোতেই ইচ্ছে করে না। আর বাইরে বেরোলেও এই ভাই টুক করে আসি, ওই রুমাল, তুমি তো দেখেছো আমি কিভাবে আসি, কেউ বুঝতেও পারবে না আমি সেই সুচরিতা। এরকম কেন? এটা ভালো তোমার লাগে কি না। সমাজকে এখন আর ভালো লাগে না? না, আমার কিছুই ভালো লাগে না। আমার পুরো ব্যাপারটাই শো অফ লাগে। এই সমাজের লোকজন যদি এইসব দেখা বন্ধ করে, তবে গিয়ে আমরা ভালো কাজ পাবো। একটা মাংসের দোকানের যারা মুরগি কাটে বা পাঁঠা কাটে, যারা কসাই হয়, তারাও কিন্তু ভেজিটেরিয়ান হয়। তারা কেন কসাইখানা খুলে বসেছে? লোকে খাবে বলে। লোকে যদি না খায়, তারা নিশ্চয়ই ব্যবসা পাল্টাবে কি পাল্টাবে না? কাকে বেচবে? অর্ধেক মানুষ মূর্খ হয়ে থাকছে, অর্ধেক মানুষের ব্রেন কাজ করে না, মানুষ কিছু দেখতে পায় না, রিয়ালিটি চোখে দেখতে পায় না। এখন লোকে বলে ভালগার 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 সোশ্যাল মিডিয়া। এখন অ্যাপে তুমি যাই সিনেমা দেখো, মির্জাপুর তুলে ধরো, চাই আরো আর যত বড় বড় সিনেমা আছে, একটা সিনেমার মধ্যে দেখাচ্ছে একটা ছেলে একটা মহিলার ওপর উঠে ঠেলছে, সে জামা কাপড় পরে ঠেলছে। কি ঠেলছে? এটা দেখানোর কি দরকার? তুমি আমার একটা কথা বলে দাও। ওটা তো মানে সিনের জন্য। আচ্ছা, ওই সিনটার জন্যই কি সিনেমা মির্জাপুরটা হিট হয়েছে? শুধু পার্টিকুলার সিনটার জন্য না, ওই সিনটা ঢোকানোই হয় আমাদের সমাজের লোকেদের জন্য। নোরা ফতেহির ওই মানিকে মাগে হিতে ঢোকানো হয়েছে সমাজের লোকের জন্য। খাবে কি করে? কেন? ডাটি পিকচারে তো ডাইরেক্ট দেখিয়ে দিয়েছে। ডাটি পিকচারে একটা সিনেমা হিটই হচ্ছে না, বিদ্যা বালানের একটা চাবুক মারা নাচ হয়ে গেল হাউসফুল। ঠিক। দিদি কি করবেন? মানে এটাই কি জীবন থাকবে, নাকি আপনার এরপরেও কোনো প্ল্যান আছে? ওই তো বললাম, এখন 4-5 বছর আমাকে চোখ কান নাক বুঝে এইভাবেই চালিয়ে যেতে হবে। আচ্ছা, যদি 40-এর পরে গিয়ে আমি যদি একটা সুস্থ সবল জীবন পেতে চাই, ওই যে আমি বললাম আমার 90s এর টাইমটা যদি আমি ফিরে পেতে চাই আমার লাইফে, তাহলে আমাকে এখন 4-5 বছর এইভাবেই খাটতে হবে, কিছু করার নেই। কোনো কিছুতে রিগ্রেট হয়? এই যে বললুম, জীবনের কিছু কিছু জিনিস ভুল চুজ করে ফেলেছি। এই প্রথম রিগ্রেট করে তো লাভ নেই। আমি আর বেশি দীর্ঘায়িত করব না, কারণ সব আড্ডারই একটা সময় থাকে, একদম সবকিছুই শেষ করতে হয়। আমাদের এই শান্তনু টেকের এই আজকের পডকাস্টে অনেকে অনেক কিছু জানলো। আপনার প্রফেশনে এরকম বহু মানুষরা আছেন, এবং অনেকে আপনাদের সম্পর্কে অনেক কিছু না জেনেই অনেক ভাবনা চিন্তা করে, তাদের ভাবনা হয়তো বদলালো। আমিও আজকে যদি এই প্রফেশনে না আসতাম, আজকে ধরো আমি মনে করি যে আর যদি আমি পড়াশোনায় ভালো হতাম, বা আমি যদি মা বাবার কথা একটু শুনতাম, তাহলে হয়তো আজকের ডেটে আমি কোনো স্কুল টিচার হতাম বা কোনো ডান্সের টিচার হতাম, হয়তো অন্য রকম আমার একটা লাইফ হতো। কিন্তু এখন আর ওইসব ভেবে লাভ নেই। যাওয়ার আগে কি বলবেন? আর ও প্রান্তে যারা আছেন, আবারও মনে করিয়ে দিই, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই এপিসোড একদম অন্যরকম এপিসোড, আমার যতদূর ধারণা। এরকম একটা নতুন এপিসোড আপনার কেমন লাগলো, ভালো খারাপ, প্লিজ
সবটা জানাবেন। ক্যামেরা উপরান্তে বাবাইদা এবং কৌস্তব, আর এ প্রান্তে আমি শান্তনু, আর এটা আমার ঠেক, শান্তনু ঠেক। আর আজকে আমার গেস্ট সুচরিতা দি, প্লিজ যাওয়ার আগে কি বলবেন? আহ বেশি কিছু বলতে চাই না, আমি শুধু এইটুকুনি বলতে চাই, চিন্তাধারা বদলান। যদি সত্যি সমাজটাকে সুন্দর করতে চান, তাহলে আমাদের দিকে আঙুল না তুলে অ্যাটলিস্ট ভেতরে ঢুকে জানার চেষ্টা করুন যে এই মেয়েটি বা এই মহিলাটি এই জিনিসটা করতে কেন বাধ্য হলেন। কারণ আমরা কিন্তু কেউ ফ্রিতে করি না, আমাদের কিন্তু কারোর এই জিনিসটা করতে ভালো লাগে না। তো যদি আমি একটা যে কথাই বলবো, যে একটু চিন্তা ভাবনা করে দেখবেন যে আমরা এটা অ্যাজ এ আর্ট বা প্রফেশন হিসেবেই করি। যদি আপনাদের এটা আমি বলবো না যে কারোর খারাপ লাগে, কারণ আমরা যে কাজটা করি এটা এমন একটা জিনিস, একটা না একটা মুহূর্তে এসে কারোর না কারোর হয়তো মাইন্ড ফ্রি আমরা করি, আমাদের যেটা মনে হয়। তো আমি এটাই বলবো যে কাউকে কোনোদিনও জাজ করবেন না। আমাদেরও নিজস্ব একটা লাইফ আছে আপনাদের মতনই। তো আমি একটা কথাই বলবো, সম্মান আপনারা যদি দিতে পারেন তাহলে সম্মান আপনারাও নিতে পারবেন। আর অবশ্যই কাউকে জাজ করা উচিত নয়, কারণ আমরা কেউই আমি মনে করি যে আমরা কেউই এই কাজটা শখে করি না। আর যদি সত্যি এই কাজগুলো বন্ধ করতে চান, তাহলে সবার প্রথমে যেটা করতে হবে, আপনাদের নিজেদেরকে চেঞ্জ করতে হবে। আপনারা যত অ্যাভয়েড করবেন, আপনারা যত কম দেখবেন, তত এই জিনিসগুলো কম ভাইরাল হবে, আর কিছুই না। নমস্কার।